তোর সাহস আছে আমাকে মাটিতে ফেলার? তুই জানিসই না আমি কে। আমার নাম শুনলেই কাঁপে কাঁধ। এই আখড়ায় আমাকে হারানোর স্বপ্ন দেখিস না। ভারী গলায় হুঙ্কার দিয়ে উঠলেন দাঙ্গলের রাজা। চারদিক থেকে ভিড়ের হাসি আর চিৎকার ভেসে আসছে। মাঝখানে মাটির আখড়া, আর সেই আখড়ার এক কোণে দাঁড়িয়ে আছে একটা পাতলা ছোটখাটো মেয়ে। চোখে আগুন, হাতে কোনো অস্ত্র নেই, শুধু একটা জ্বলন্ত জেদ। যদি তুই আমার সেরা পাহালবানকে হারাতে পারিস, লোকটা হাসতে হাসতে বলল, তাহলে এই ব্যাগে থাকা 10 কোটি টাকা তোর। কিন্তু যদি না পারিস, তাহলে তোর শরীর আর মাটি এক হয়ে যাবে। মেয়েটা চোখ তুলে সোজা তার দিকে তাকালো, গলা কাঁপল না। আমি জিতব। ভিড় হঠাৎ চুপ করে গেল, কেউ হাসল না, কারণ সবাই বুঝতে পারছিল এটা আর শুধু একটা দাঙ্গল নয়, এটা একটা মরিয়া মেয়ের শেষ লড়াই। সূর্য তখনও ঠিকমতো ওঠেনি, কিন্তু কাঁচা বস্তির গলিগুলোতে হইচই শুরু হয়ে গিয়েছিল। টুটা ছাদের ঘর, টিনের চাদর আর চারদিকে ধুলো। সেই বস্তির একদম শেষ প্রান্তে একটা ছোট্ট ঝুপড়ি ছিল, যেখানে থাকত সুমি। বয়স মাত্র 15 বছর, কদ ছোট, শরীর দুবলা, কিন্তু চোখে একটা অদ্ভুত গভীরতা ছিল। এমন গভীরতা যা বয়সের আগেই হালাত দিয়ে দেয়। সুমির মা বাবা দুজনেই মজুরি করত। মা ইট তুলত, বাবা কনস্ট্রাকশন সাইটে সিমেন্ট আর শাড়ি বইত। দিনভরের খাটুনির পর যে টাকা মিলত, সেই দিয়েই চুলো জ্বলত। অনেক সময় শুধু শুকনো রুটি আর নুন দিয়েই রাত কাটিয়ে দিত। তবুও ঘরে একটা জিনিস কখনো কম হতো না, হিম্মত। সেদিনও সুমির মা তাকে সকালে তুলে বলল, জলদি ওঠ বেটা, আজ তোর বাবাকে সঙ্গে নিয়ে যেতে হবে সাইটে, কাল থেকে ঠিক লাগছে না। বাবা খাটিয়ায় শুয়েছিলেন, মুখ ফ্যাকাশে, শ্বাস ভারী। উঠতে চেষ্টা করলেন, কিন্তু শরীর সায় দিচ্ছিল না। আজ যেও না, সুমি প্রথমবার ভয় মিশিয়ে বলল। বাবা জোর করে হাসি এনে বললেন, না গেলে খাবে কি? তিনি গেলেন, কিন্তু সন্ধ্যায় যখন ফিরলেন তখন অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তীব্র জ্বর, কাশি আর চোখে ব্যথা। মা ঘাবড়ে গেলেন। পাশের এক মহিলা বলল, ডাক্তার দেখাও। মা খালি বাসনের দিকে তাকিয়ে চুপ করে রইলেন। চিকিৎসা হলো না। 2 দিন, তারপর 3 দিন। অবস্থা আরও খারাপ হতে লাগল। বাবা এখন উঠতেও পারছিলেন না, শ্বাস যেন বুকে আটকে যাচ্ছিল। সুমি রাতে বসে তার হাত ধরে বসে থাকত। প্রত্যেকটা কাশিতে তার বুক কেঁপে উঠত। 4র্থ দিন ডাক্তার ডাকা হলো। তিনি দেখলেন, শুনলেন, তারপর সোজা বলে দিলেন, ইনফেকশন অনেক বেড়ে গেছে, এখনই চিকিৎসা শুরু না করলে প্রাণের ঝুঁকি আছে। মা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কত খরচ হবে? ডাক্তার যে টাকার কথা বললেন তা সুমির কাছে অন্য জগতের সংখ্যা মনে হলো। ডাক্তার চলে গেলেন। ঝুপড়িতে নিস্তব্ধতা নেমে এলো। মা কাঁদতে লাগলেন, আমি কি করব বেটা, আমাদের কাছে তো কিছুই নেই। সেই রাতে সুমি বাইরে বসেছিল। আকাশে তারা ছিল, কিন্তু তার কাছে শুধু অন্ধকারই দেখা যাচ্ছিল। হঠাৎ দূর থেকে ঢোলের আওয়াজ ভেসে এলো, সঙ্গে শোরগোল। কেউ চিৎকার করছিল, শহরের ময়দানে আজ বড় দাঙ্গল, জিতলে বড় ইনাম মিলবে। সুমির মন সেখানেই আটকে গেল। দাঙ্গল, তার মনে পড়ল ছোটবেলায় বাবা তাকে কুস্তি দেখাতে নিয়ে যেতেন। মাটির আখড়া, তাকাত, দাঁও আর জিত। বাবা সবসময় বলতেন, তাকাত শরীরে নয়, হিম্মতে থাকে। সুমির মুষ্টি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তার সামনে বাবার মুখ ভেসে উঠল, দুর্বল, অসহায়। সেই রাতে প্রথমবার সুমি একটা সিদ্ধান্ত নিল, এমন সিদ্ধান্ত যা তার জীবনের দিক বদলে দেবে। পরের সকালে সে শহরের দিকে রওনা দিল। তার জানা ছিল না সামনে কি আছে, শুধু এটুকু জানত যে এখন কিছু একটা করা দরকার। সকালের হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু সুমির পায়ে কোনো হিচকিচানি ছিল না। ঝুপড়ি থেকে বেরোনোর সময় সে পেছনে তাকিয়েছিল। বাবা খাটিয়ায় অচেতন পড়েছিলেন। মা তার মাথার কাছে বসেছিলেন, চোখ ফোলা। সুমি কিছু বলল না, বললে হয়তো থেমে যেত, আর থামা এখন তার জন্য মানা ছিল। তার কাছে না টাকা ছিল, না কোনো ঠিক রাস্তা, শুধু শহরের নাম ঠিকানা আর রাতে শোনা দাঙ্গলের আওয়াজ। সে পায়ে হেঁটেই রওনা দিল। কাঁচা রাস্তা, তারপর পাকা রাস্তা। পথে বাস যাচ্ছিল, লোকজন তাড়াহুড়োয় ছিল। কেউ তাকে দেখছিল না। একটা 15 বছরের মেয়ে, ফাটা চটি, সাধারণ কাপড়, কার কি যায় আসে? হাঁটতে হাঁটতে তার পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু প্রত্যেকটা ব্যথার সঙ্গে বাবার কাশির কথা মনে পড়ত।
সে থামত না। দুপুরের দিকে সে শহরের বাইরের এলাকায় পৌঁছে গেল। সেখানকার মাহল একদম আলাদা। উঁচু ইমারত, শব্দ, গাড়ির আওয়াজ আর ভিড়। জিজ্ঞেস করতে করতে সে ময়দানে পৌঁছাল। দূর থেকেই ঢোল শোনা যাচ্ছিল, বড় বড় পোস্টার লাগানো। লোকজনের ভিড় জমে গিয়েছিল। কেউ হাসছিল, কেউ দাঁওয়ের কথা বলছিল। মাঝখানে অস্থায়ী আখড়া বানানো হয়েছিল। চারদিকে দড়ি, ভেতরে মাটি। সুমি কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে রইল। সে দেখল মহিলারা কুস্তি লড়ছে। কেউ ভারী শরীরের, কেউ লম্বা চওড়া। তাদের মুখে আত্মবিশ্বাস ছিল। তালির শব্দের মাঝে তারা একে অপরকে পটকাচ্ছিল। সুমির বুক দ্রুত লাফাতে লাগল। আমি এখানে কি করতে এসেছি? এক মুহূর্তের জন্য তার মনে ভয় এলো। কিন্তু তারপর সে নিজেকে বলল, যদি আমি না করি তাহলে কে করবে? সে ধীরে ধীরে এগিয়ে গেল। আখড়ার কাছে দাঁড়ানো একজন লোককে বলল, এই দাঙ্গল কিভাবে লড়া হয়? লোকটা উপর থেকে নিচ পর্যন্ত দেখে হেসে দিল। তুই বাড়ি যাবাচ্ছি? সুমি চোখ নামালো না। আমাকে লড়তে হবে। লোকটার হাসি থেমে গেল। নাম সুমি, বয়স 15। পাশে দাঁড়ানো কয়েকজন হেসে উঠল। আরে ছাড়ো, এর চোট লেগে যাবে। ঠিক তখনই একটা ভারী গলা ভেসে এলো। কে এটা? এই দাঙ্গলের মালিক ছিল। মোটা শরীর, সোনার চেন, চোখে চালাকি। সে সুমিকে দেখল। লড়তে চাস? সুমি মাথা নাড়ল। কেন? সুমি সোজা উত্তর দিল, আমার বাবা মরে যাচ্ছেন, আমার টাকা দরকার। ময়দান কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। মালিক গভীর চোখে সুমিকে দেখল। তাকাত আছে, হিম্মত আছে। সুমির উত্তর ছোট ছিল, কিন্তু সোজা মনে লেগেছিল। মালিক হাসল। ঠিক আছে, আজ একজন মহিলা পাহেলওয়ান আছে, সবচেয়ে তাকাতওয়ালা। যদি তুই তাকে হারিয়ে দিস। সে ইচ্ছাকৃতভাবে থেমে বলল, তাহলে আমি তোকে 10 কোটি দেব। ভিড়ে হইচই পড়ে গেল। পাগল হয়ে গেছে, এ মরে যাবে। সুমির কানে শব্দ ঢুকল না। তার মাথায় শুধু একটা জিনিস, ইলাজ, হাসপাতাল, ওষুধ। সে না ভেবে বলল, মঞ্জুর। আখড়ায় নিস্তব্ধতা নেমে এলো। আজ এটা শুধু দাঙ্গল ছিল না, এটা ছিল সুমির জীবনের সবচেয়ে বড় কদম। সুমিকে আখড়ার ভেতরে নিয়ে যাওয়া হলো। মাটির গন্ধ নাকে ভরে গেল। এই গন্ধ তার কাছে অদ্ভুতভাবে চেনা লাগল। ছোটবেলায় বাবা যখন কুস্তি দেখাতে নিয়ে যেতেন, সেই মাটি, সেই অনুভূতি। ফারাক শুধু এটুকু যে তখন সে দর্শক ছিল, আর আজ নিজেই দাওয়ের ওপর। আখড়ার এক কোণে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। সামনে থেকে যে মহিলা পাহালবান আসছিল, তাকে দেখে সুমির বুক এক মুহূর্তের জন্য বসে গেল। সেই মহিলা লম্বা ছিল, কাঁধ চওড়া, বাহু মজবুত। তার চালে আত্মবিশ্বাস ছিল, যেন আগে থেকেই জানে জিত তারই হবে। ভিড় তার নাম চিৎকার করছিল। সেই দাঙ্গলের সবচেয়ে খাতারনাক পাহালবান বলে পরিচিত ছিল। দাঙ্গলের মালিক মাইক হাতে বলল, আজকের ম্যাচ খাস। সামনে আছে আমাদের সবচেয়ে তাকতওয়ালা মহিলা পাহালওয়ান, আর তার সামনে একটা চ্যালেঞ্জ দেওয়া মেয়ে। লোকজন হেসে উঠল। যদি এই মেয়ে জিতে যায় তাহলে এই নাম 10 কোটি। সুমির কানে তালি আর হাসির আওয়াজ বাজতে লাগল। কেউ বলল, বেচারি বাচ্চি। কেউ বলল, 2 মিনিটও টিকবে না। সুমি গভীর শ্বাস নিল। সে মাটি তুলে কপালে লাগালো। তার হাত কাঁপছিল, কিন্তু সে হাত শক্ত করে বেঁধে নিল। ডর লাগছে, সে মনে মনে বলল। তারপর নিজেকে উত্তর দিল, ডর না লাগলে হিম্মতের দাম হয় না। তার চোখের সামনে বাবার মুখ ভেসে উঠল। বিছানায় পড়ে দুর্বল শ্বাসের জন্য ছটপট করছেন। সেই ছবিই তাকে সোজা দাঁড় করিয়ে রেখেছিল। অ্যানাউন্সার গোনা শুরু করল, 1, 2, 3। 3 হতেই সামনের মহিলা বিজলির মতো ঝাঁপিয়ে পড়ল। তার আঘাত সোজা আর তীব্র ছিল। সুমি সামলাতেও পারল না। এক ঝটকায় সে মাটিতে পড়ে গেল। তার পিঠ মাটিতে ঠেকল, শ্বাস আটকে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। ভিড় থেকে আওয়াজ এলো, খাতাম, বাস। মহিলা পাহালবান ওপরে দাঁড়িয়ে হাসছিল। উঠে যা বাচ্চি, নইলে চোট লেগে যাবে। সুমি দাঁতে দাঁত চাপল। ব্যথা পুরো শরীরে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু সেই ব্যথার মাঝেই বাবার কথা মনে পড়ল। পড়ে যাওয়া থেকে ডরাস না, উঠতে শেখ। সে মাটিতে হাত রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ভিড়ে হইচই হলো, আরে উঠে গেছে। মহিলা পাহালবান আবার ঝাঁপালো। এবার সুমি সোজা মোকাবিলা করল না। সে এক পা পিছিয়ে গেল। আঘাত খালি গেল। এটা দেখে মহিলার রাগ হলো। সে আরও জোর দিয়ে আক্রমণ করল। সুমি বারবার পড়ছিল, কিন্তু প্রত্যেকবার একটু একটু বাঁচিয়ে নিচ্ছিল। সে বুঝতে পারছিল, যদি তাকাত দিয়ে লড়ে তাহলে হারবে। তাকে সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে। কয়েক মিনিটের মধ্যেই ভারী মহিলার শ্বাস দ্রুত হয়ে গেল। তার ওজন, তার তাকাত, সবকিছু তার বিরুদ্ধে কাজ করতে লাগল। সুমি এসব দেখছিল। তার চোখে এখন ডর কম আর মনোযোগ বেশি ছিল। ভিড় এখন চুপ। সবাই দেখছিল, এই মেয়ে ভাঙেনি,
আর এখান থেকেই ম্যাচ নতুন মোড় নিতে শুরু করলো। আখড়ার মাটি এখন দুজনের ঘামে ভিজে গিয়েছিল। সুমির শ্বাস দ্রুত চলছিল, কিন্তু তার মাথায় অদ্ভুত শান্তি ছিল। সে বুঝে গিয়েছিল এই লড়াই তাকতের নয়, বোঝার। ভারী মহিলা পাহালবানের রাগ হচ্ছিল। তার অভ্যাস ছিল সামনের লোক 2-4 আঘাতেই শেষ হয়ে যায়, কিন্তু এই মেয়ে বারবার পড়েও উঠছিল। বেশি চালাকি করিস না, সে দাঁতে দাঁত চেপে বলল, আর পুরো তাকত দিয়ে ঝাঁপালো। এবার সুমি তৈরি ছিল। সে শেষ মুহূর্তে শরীর ঘুরিয়ে দিল। আঘাত খালি গেল। মহিলার ভারসাম্য নষ্ট হলো। সুমি সেই মুহূর্তে তার হাত ধরে ফেলল। এই ধরা দুর্বল ছিল, কিন্তু ঠিক জায়গায়। মহিলা ঝটকা দিল, আর সুমি আবার মাটিতে পড়ে গেল। কিন্তু এবার সে হাত ছাড়ল না। মাটি উড়ল, ভিড়ে হইচই পড়ে গেল। দেখো, হাত ধরেছে। মহিলা জোর দিল, কিন্তু তার ওজন সামনের দিকে ঝুঁকে গেল। সুমির ঠিক এটাই চাইছিল। সে পা মাটিতে ঠেকিয়ে পুরো তাকত না, পুরো মাথা লাগিয়ে টান দিল। মহিলা হাঁটু গেড়ে বসে পড়ল। এটা প্রথমবার ছিল যে সে ঝুঁকেছে। ভিড় স্তব্ধ হয়ে গেল। দাঙ্গলের মালিক সামনে ঝুঁকে দেখতে লাগল। এই মেয়ে, সে মনে মনে বলল, খতরনাক। মহিলা পাহালবান এখন পুরো সতর্ক হয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল সামনে কোনো দুর্বল বাচ্চি নেই, এই মেয়ে চোট খেয়ে শিখছে। মহিলা সুমিকে ধাক্কা দিল। সুমি দূরে গিয়ে পড়ল। তার কোনোই ছিলে গেল। রক্তের হালকা ধারা মাটিতে মিশে গেল। ব্যথা তীব্র ছিল, কিন্তু সুমি সেদিকে খেয়াল করল না। তার কানে মায়ের কথা বাজছিল, যখন শরীর জবাব দিতে শুরু করবে তখন মাথা সামলাতে হবে। সুমি উঠল। তার চোখে এখন ডর ছিল না, শুধু একটা জেদ ছিল। দুজন আবার মুখোমুখি, শ্বাস ভারী। মহিলা আবার আক্রমণ করল। এবার ধীরে কিন্তু চাপ দিয়ে সে সুমিকে নিচে চাপতে লাগল। ওজন ভারী ছিল। সুমির বুকে চাপ পড়ল। শ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। ভিড় থেকে কেউ বলল, এবার শেষ। সুমির চোখের সামনে অন্ধকার নামতে লাগল, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই বাবার কাশি শোনা গেল। রাতের সেই আওয়াজ, সেই ডর। সে হঠাৎ ঘুটনি মোড়ালো, শরীর ঘোরালো, আর মহিলার ধরা আলগা হতেই ফসকে বেরিয়ে গেল। মহিলার ওজন সামনে পড়ল। সুমি পেছন থেকে পা আটকে দিল। ধারাম। মহিলা পাহালবান প্রথমবার পুরোপুরি মাটিতে পড়ল। আখড়া গম গম করে উঠল। তালি নয়, অবাক হওয়ার আওয়াজ। এটা কিভাবে হলো? মহিলা হড়বড় করে উঠল। তার চোখে এখন অহংকার ছিল না, এখন লড়াই সমান সমান হয়ে গিয়েছিল। সুমি হাঁপাচ্ছিল, কিন্তু তার মুখে এক মুহূর্তের জন্য খুশি ছিল না। সে জানত এখনও জিদ দূরে, কিন্তু এখন রাস্তা দেখা যাচ্ছিল। আর যখন রাস্তা দেখা যায়, তখন গরিবের মেয়েও দাঙ্গল পাল্টে দিতে পারে। আখড়ায় এখন আর শোরগোল ছিল না, না হাসি না মজাক। যারা কিছুক্ষণ আগে সুমিকে দেখে মুচকি হাসছিল, তারা এখন দাঁড়িয়ে দেখছিল। সবাই বুঝে গিয়েছিল এই দাঙ্গল সাধারণ নয়। ভারী মহিলা পাহালবান গলা ঘোরালো, কাঁধ ঝাঁকালো। তার শ্বাস এখন আগের মতো ছিল না। তাকত এখনও ছিল, কিন্তু লয় ভেঙে গিয়েছিল। সুমি সামনে দাঁড়িয়েছিল, ক্লান্ত, চোট খাওয়া, কিন্তু চোখে অদ্ভুত চমক ছিল, যেন ভেতরে কোথাও আগুন জ্বলছিল। মহিলা আবার আক্রমণ করল। এবার সোজা নয়, সে চাপ তৈরি করল, ধীরে ধীরে এগোলো, ওজন দিয়ে। সুমি পেছনে সরল, এক পা, তারপর আরেক পা। লোকজনের মনে হলো সে ডরছে, কিন্তু সত্যি ছিল সুমি সময় কিনছিল। প্রত্যেক পায়ের সঙ্গে সে মহিলার শ্বাস গুনছিল। প্রত্যেক ভারী শ্বাস তার জন্য একটা ইশারা ছিল, আর একটু, শুধু আর একটু। সুমি মনে মনে বলল। হঠাৎ মহিলা তীব্র ঝটকা মারল। এটাই তার ভুল ছিল। সুমি নিচু হয়ে তার হাত ধরল, ঘুরল, আর তার ওজনকে সামনে যেতে দিল। মহিলার ভারসাম্য আবার নষ্ট হলো। দুজনেই মাটিতে গুড়িয়ে গেল। মাটি উড়ছিল, ঘাম চোখে যাচ্ছিল। সুমির শরীর ব্যথায় ভরে গিয়েছিল। প্রত্যেক শ্বাসের সঙ্গে বুকে জ্বালা করছিল। মহিলা পুরো তাকত দিয়ে তাকে চাপার চেষ্টা করল। তার ওজন সুমির ওপর। শ্বাস বন্ধ হতে লাগল। ভিড় থেকে আওয়াজ এলো, ব্যাস, এখন আর বাঁচবে না। সুমির চোখ বন্ধ হতে লাগল। ঠিক সেই মুহূর্তে মায়ের কথা মনে পড়ল। যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, তখনই শেষ দাঁও লাগাতে হয়। সে নিজের ভেতরে বাকি শেষ তাকত না, শেষ জেদ বের করে আনল। সে পা মোড়ালো, কোমর ঘোরালো, আর হঠাৎ ঝটকা দিল। মহিলার শরীর পাল্টে গেল। এবার সে পুরোপুরি নিচে চলে গেল। আখড়া স্তব্ধ হয়ে গেল। মহিলা উঠতে চেষ্টা করল, কিন্তু সুমি আগে থেকে তৈরি ছিল। সে তাৎক্ষণিক ধরা বানালো। এই ধরা কষা ছিল না, কিন্তু ঠিক জায়গায়, শ্বাসে প্রভাব ফেলার মতো। মহিলা ছটফট করতে লাগল। তার বাহু কাঁপছিল, সুমির হাতও কাঁপছিল। তার মনে হচ্ছিল এখনই পড়ে যাবে, কিন্তু সে নিজেকে বলল, যদি আমি পড়ি তাহলে আমার বাবাও হার মানবে। মহিলা শেষ চেষ্টা করল। ছাড় দে তুই বাচ্চি, সে হাঁপাতে হাঁপাতে বলল।
সুমির চোখ থেকে পানি গুড়িয়ে পড়ল, কিন্তু তার গলা পরিষ্কার ছিল। আমি বাচ্চি নই, আমি মজবুর। সে ধরা আরও শক্ত করল। কয়েক সেকেন্ড কাটল। মহিলার তাকত জবাব দিতে লাগল। তার বাহু ঢিলে হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে অ্যানাউন্সারের আওয়াজ বাজল, ম্যাচ শেষ, বিজয়ী সুমি। আখড়া ফেটে পড়ল, তালি, শোরগোল, অবাক হওয়া। সুমি কিছু শুনতে পেল না। সে সেখানেই মাটিতে বসে পড়ল। শ্বাস ছড়িয়ে ছিটিয়েছিল, শরীর কাঁপছিল, কিন্তু তার মুখে প্রথমবার হালকা হাসি ফুটল। এই জিত শুধু দাঙ্গলে ছিল না, এটা একটা মেয়ের জিত ছিল, যে হার মানার আগে মরে যাওয়াকেই ভালো মনে করত। আখড়ায় শোরগোল এখনও বাজছিল, কিন্তু সুমির কাছে সব কিছু ঝাপসা হয়ে গিয়েছিল। তালির আওয়াজ দূরের মনে হচ্ছিল, যেন অন্য কোনো জগৎ থেকে আসছে। সে মাটিতে বসেছিল, মাথা নিচু। শ্বাস এখনও নিয়ন্ত্রণে আসেনি। শরীর ক্লান্ত ছিল, কিন্তু হৃদয় দ্রুত লাফাচ্ছিল। দাঙ্গলের মালিক নিজে আখড়ায় ঢুকল। তার মুখে অবাক ভাব ছিল, সঙ্গে ব্যবসায়ীর মতো হাসি। বেটি, সে ডাকল, তুই অসাধারণ করেছিস। সুমি মাথা তুলল। তার চোখে না খুশি ছিল, না গর্ব। আমার বাবা, সে শুধু এইটুকু বলল, তিনি খুব অসুস্থ। মালিক কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর ইশারায় লোক ডাকল। একটা বড় কালো ব্যাগ আখড়ায় রাখা হলো। 10 কোটি, মালিক বলল, যেমন ওয়াদা করেছিলাম। ভিড়ে আবার হইচই পড়ে গেল। কেউ চিৎকার করল, কেউ সিটি বাজালো। সুমি ব্যাগের দিকে তাকালো, কিন্তু হাত বাড়ালো না। আমি টাকা গোনা জানি না, সে ধীর গলায় বলল, শুধু ইলাজ চাই। মালিক প্রথমবার গম্ভীর হলো। আমার লোক তোকে হাসপাতালে নিয়ে যাবে, সে বলল, সব খরচ আমার। সুমি উঠল। তার পা টলছিল, কিন্তু সে পড়ল না। সে একবার আখড়ার মাটির দিকে তাকালো। এই মাটি আজ তার ভাগ্য বদলে দিয়েছিল। সে পেছনে না তাকিয়ে আখড়া ছেড়ে চলে গেল। গাড়ি দ্রুত গতিতে শহরের বড় হাসপাতালের দিকে যাচ্ছিল। সুমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। রাস্তা, আলো, লোকজন সবকিছু দৌড়াচ্ছে মনে হচ্ছিল। তার মাথায় শুধু একটা ডর ছিল, যদি দেরি হয়ে যায়। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা বাবাকে স্ট্রেচারে নিল। পরীক্ষা শুরু হলো। সুমি বাইরে বেঞ্চে বসে পড়ল। তার কাপড় এখনও মাটি আর রক্তে মাখা। হাত কাঁপছিল। ঘন্টার পর ঘন্টা কাটল। সুমি প্রথমবার চোখ বন্ধ করল। তার মনে হলো যেন মায়ের কোলে মাথা রেখেছে। সব ঠিক হয়ে যাবে, সে নিজেকে বলল। অবশেষে ডাক্তার বাইরে এলেন। অপারেশন সময় মতো হয়েছে, তারা বললেন। বিপদ থেকে বেরিয়ে গেছেন। সুমি সেখানেই বসে পড়ল। এবার দুর্বলতায় নয়, স্বস্তিতে। চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। কোনো আওয়াজ বের হলো না। সেই রাতে প্রথমবার সে শান্তির শ্বাস নিল। 10 কোটি এখন শুধু একটা অঙ্ক ছিল না, সেটা তার বাবার শ্বাস হয়ে গিয়েছিল। আর এখান থেকেই সুমির জীবনের নতুন অধ্যায় শুরু হলো। পরের সকালে হাসপাতালের জানালা দিয়ে রোদ ঢুকছিল, হালকা, শান্ত, ঠিক যেমন সুমির মনে এখন নেমে এসেছিল। সে চেয়ারে বসেছিল, মাথা দেয়ালে ঠেকানো। রাতভর ঠিকমতো ঘুম হয়নি, কিন্তু ক্লান্তি এখন আর বোঝা লাগছিল না। ভেতরের ঘরে মেশিনের ধীর আওয়াজ চলছিল। বাবা অজ্ঞান থেকে বেরিয়ে এসেছিলেন। চোখ অর্ধেক খোলা, শ্বাস এখনও দুর্বল ছিল, কিন্তু স্থির ছিল। এটাই সুমির জন্যে সবচেয়ে বড় জিত ছিল। ডাক্তার এসে বললেন, চিকিৎসা লম্বা চলবে, ওষুধ, দেখভাল, বিশ্রাম, কিন্তু প্রাণের ঝুঁকি এখন নেই, ডাক্তার স্পষ্ট বললেন। সুমি মাথা নাড়ল। সে প্রথমবার কোনো ডাক্তারের কাছে টাকার প্রশ্ন করল না। এখন আর ডর ছিল না, এখন শুধু দায়িত্ব ছিল। বাবার চোখ খুলল। তিনি সুমিকে দেখলেন। কয়েক মুহূর্ত চিনতে চেষ্টা করলেন, তারপর ঠোঁট নড়ল। বেটি? সুমি তাড়াতাড়ি উঠে কাছে গেল, তার হাত ধরল। আমি এখানেই আছি বাবা। বাবার চোখে পানি এলো। তুই কাজে যাসনি কেন? সুমি কিছু বলল না, সে শুধু হাসল। কিছুক্ষণ পর মা ভেতরে এলেন। রাতভর কাদার পর তার মুখ ক্লান্ত ছিল, কিন্তু স্বামীকে হুঁশে দেখে তিনি সেখানেই বসে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এবার এই কান্না ডরের ছিল না। হাসপাতালের বাইরে দাঙ্গলের লোক দাঁড়িয়েছিল। সে এসে বলল, টাকা নিরাপদে রাখা আছে, চিকিৎসার পর থাকার জন্য ছোট একটা ঘরও দেওয়া হবে। সুমি শুধু বলল, আমার বাবা ঠিক হয়ে গেলেই যথেষ্ট। খবর ধীরে ধীরে ছড়াতে লাগল। সেই মেয়ে, সেই দাঙ্গল, লোকজন হাসপাতালের বাইরে এসে জিজ্ঞেস করতে লাগল। কেউ দেখতে, কেউ বিশ্বাস করতে। সেই মেয়েটা কি এত ছোট বয়সে? সুমি কারো সঙ্গে দেখা করল না। তার গল্প বানানোর শখ ছিল না, তার শুধু নিজের ঘর বাঁচাতে হবে। কয়েকদিন পর বাবার অবস্থায় উন্নতি দেখা গেল। কাশি কমল, চোখে জীবন ফিরে এলো। একদিন তিনি সুমিকে জিজ্ঞেস করলেন, তুই কি করেছিলি? সুমি চুপ রইল। মা ধীরে বললেন, এই মেয়ে দাঙ্গল জিতেছে। বাবা কিছু বললেন না, শুধু সুমির দিকে তাকিয়ে রইলেন। তার চোখে গর্ব ছিল, কিন্তু তার চেয়েও বেশি চিন্তা। এখন আর এসব করিস না, তিনি দুর্বল গলায় বললেন।
সুমি মাথা নিচু করল। এখন আর করতে হবে না বাবা। সেই সন্ধ্যায় যখন সুমি হাসপাতালের ছাদে দাঁড়িয়েছিল, শহরের আলো নিচে ছড়িয়েছিল, তার প্রথমবার মনে হলো এই শহর এখন আর ততটা ভয়ের নয়। সে নিজের হাত দেখল, চোটের দাগ এখনও ছিল, কিন্তু সেগুলো তাকে দুর্বল মনে হচ্ছিল না, মজবুত মনে হচ্ছিল। কারণ এই দাগ মনে করিয়ে দিচ্ছিল যে যখন হালাত সবচেয়ে নিচে নিয়ে যায়, তখনই মানুষ নিজেকে ওপরে তোলা শেখে। সময় ধীরে ধীরে এগোতে লাগল। হাসপাতালের সাদা ঘর আর সুমিকে ভয় দেখাতো না। বাবার শরীর প্রতিদিন একটু একটু ভালো হচ্ছিল। তিনি এখন নিজে বসতে পারতেন, পানি খেতে পারতেন, আর কখনো কখনো হালকা হাসিও ফুটত। এই ছোট ছোট কথা সুমির কাছে কোনো ধনের চেয়ে কম ছিল না। চিকিৎসা শেষ হলে ডাক্তার ছুটি দিলেন। দাঙ্গলের মালিকের লোক যেমন বলেছিল তেমনই হলো। শহরের কিনারে একটা ছোট পাকা ঘর মিলল, না খুব বড়, না খুব সুন্দর, কিন্তু নিরাপদ। ছাদ টপকায় না, দরজা ঠিকমতো বন্ধ হয়। সুমির মা প্রথমবার স্বস্তির শ্বাস নিলেন। বাবা যখন সেই ঘরে প্রথমবার শুলেন, তখন চোখ বন্ধ করে বললেন, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সুমি পাশে বসে বলল, না বাবা, এখন খারাপ স্বপ্ন শেষ হয়ে গেছে। কিন্তু সুমির গল্প এখানে শেষ হয়নি। দাঙ্গলের খবর পুরো শহরে ছড়িয়ে গিয়েছিল। লোকজন জিজ্ঞেস করতে লাগল, সেই মেয়ে কোথায়? কিছু সাংবাদিক এলো, কিছু লোক সাহায্যের নামে, কিছু শুধু তামাশা দেখতে। সুমি কারো সঙ্গে কথা বলল না, তার ভিড় পছন্দ ছিল না, শোরগোলে তার রাস্তা দেখা যায় না। একদিন সেই ভারী মহিলা পহলওয়ান, যাকে সে হারিয়েছিল, নিজে সুমির ঘরে এলো। তার কাপড় সাধারণ ছিল, মুখে না অহংকার না রাগ। তুই আমাকে হারাসনি, সে বলল, তুই আমাকে ভাবতে বাধ্য করেছিস। সুমি চুপ রইল। মহিলা আরও বলল, যদি চাস তাহলে আমি তোকে ঠিকভাবে শেখাতে পারি, যাতে তুই নিজেকে ক্ষতি না করে মজবুত হতে পারিস। এই কথা সুমির জন্য ছিল। সে প্রথমবার কুস্তিকে শুধু মজবুরি হিসাবে নয়, একটা রাস্তা হিসাবে দেখল। আমি ভেবে দেখব, সে উত্তর দিল। সেই রাতে সুমি অনেক দেরি পর্যন্ত জেগে রইল। তার কানে বাবার কাশি শোনা যাচ্ছিল না, মা শান্তিতে ঘুমাচ্ছিলেন। বাইরে রাস্তায় হালকা আওয়াজ ছিল। সে ভাবল, তার জীবন কি শুধু একটা দাঙ্গল পর্যন্ত সীমাবদ্ধ ছিল? পরের দিন সে ময়দানে যাওয়া শুরু করল। রোজ না, ধীরে ধীরে সে মাটি ছুঁত, শ্বাস নিত, আর নিজেকে বোঝার চেষ্টা করত। এখন সে ডর থেকে লড়ছিল না, এখন সে শিখছিল। মেয়েরা তাকে দেখতে আসতে লাগল। কেউ বলল, দিদি, আমরাও কি শিখতে পারি? সুমি হাসত। প্রথমে পড়াশোনা শেষ কর, সে বলতো, তাকতের সঙ্গে মাথাও লাগবে। তার ভেতরে কিছু বদলাচ্ছিল। সে সেই গরিব মেয়েই ছিল, কিন্তু এখন হালাত তার মালিক ছিল না। সে বুঝে গিয়েছিল 10 কোটি তার বাবার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আসল জিত ছিল যখন সে নিজের জীবনের দিক নিজে বেছে নিল। যদি তোমার এই গল্প পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে তোমার শহর বা গ্রামের নাম অবশ্যই লিখো। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের এমন নতুন গল্প আনার তাকত দেয়।